হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যেখানে রিপোর্টাররা হিজুকে কোশ্চেনের উপর কোশ্চেন করে যাচ্ছিল যে আপনারা কন্ট্রাক্ট ম্যারেজ কেন করতে গেলেন আর 3 বছর পরে ডিভোর্সই বা কেন নেবেন। অ্যাকচুয়ালি তাদের দুজনের মধ্যে হওয়া কন্ট্রাক্ট রিভিল হয়ে গিয়েছিল। ওই কন্ট্রাক্টে লেখা ছিল যে 3 বছর পরে তাদের ডিভোর্স হবে। এখানে হিজু এই সব দেখে তো অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল আর লিয়ান এসে তাকে হাইড করে আর বলে আমাকে দেখো অ্যান্ড হাত ধরে সাইডে নিয়ে যায়। আমরা দেখি পিএমও চলে এসেছিল। লিয়ান তাকে জিজ্ঞাসা করে এইসব কি হচ্ছে। দহি ও চইও চলে আসে আর বলে বাইরে রিপোর্টার ও পাবলিকরা ভিড় জমিয়েছে আর তারা আপনাদের কন্ট্রাক্ট নিয়েই প্রশ্ন করছে, তাই আপনারা এখন বাইরে যেতে পারবেন না। আর লিয়ান চাইছিল না যে হিজু এই সব কিছু পেশ করুক, তাই বলে আমি রিপোর্টারদের নজর আমার দিকে করছি, তুমি হিজুকে নিয়ে এখান থেকে যাও। বাট হিজু তার হাত শক্ত করে ধরে নেয় আর বলে যদি যাওয়ার হয় তাহলে আমরা দুজন একসাথে যাব। আর প্রত্যেকবারের মতো এই পিএম অনেক বেশি জালাস ফিল করে। কিছুক্ষণ পর দরজা খোলে আর তারা দুজনের হাত ধরে বাইরে আসে। তাদেরকে ছাতা দিয়ে হাইড করে রয়্যাল গার্ডরা নিয়ে আসছিল আর তারা কারের মধ্যে প্রবেশ করে। আর আমরা জানতে পারি এটা তো দহি ও চই ছিল। কারে বসার পরও তারা নিজেদেরকে হাইড করার চেষ্টা করছিল, বাট চই বলে হতে পারে এই কাজগুলি নর্মাল অ্যান্ড বাইরের সকলকে আমরা দেখতে পাচ্ছি, বাট তারা আমাদেরকে দেখতে পাচ্ছে না। তারা নোটিস করে তারা এখনও একে অপরের হাত ধরে রেখেছে। তারা একটু অকওয়ার্ড ফিল করে আর নিজেদের হাত ছেড়ে দেয়। চই বলে আমার রয়্যাল গার্ডকে ইনফর্ম করে দেওয়া দরকার। আর যখন তারা প্যালেসে আসে কুইন জিজ্ঞাসা করে লিয়ান এবং হিজু কোথায়। চই বলতেই যাচ্ছিল কিন্তু দহি ইশারাতেই তাকে চুপ থাকতে বলে। এদিকে আমরা লিয়ান ও হিজুকে দেখি তারা পিএম এর সাথে কার্যালয়ে এসেছিল, কারণ এই মুহূর্তে এটাই সব থেকে সুরক্ষিত জায়গা বলে তাদের মনে হয়েছে। কার্যালয়ে যেন কলের তুফান চলে এসেছিল। বিভিন্ন জায়গা থেকে কল আসছিল আর এক এক লোক এক এক প্রশ্ন জিজ্ঞাসা করছিল। এমনকি বিদেশ থেকেও কল আসছিল। এমন সিচুয়েশন দেখে তো হিজু কিছুক্ষণের জন্য ভাবনায় ডুবে গিয়েছিল। লিয়ান তার নাম ধরে ডাকে আর বলে রিল্যাক্স। এরপর তারা তিনজনকে আমরা বসে থাকতে দেখি। এখানে পিএম তাদের কোশ্চেন করে যে আপনারা কি সত্যি এমন কোনো কন্ট্রাক্ট বানিয়েছিলেন ও সেখানে 3 বছর পরে ডিভোর্সের কথাটাও লেখা ছিল। লিয়ান হ্যাঁ বলে। পিএম কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় আর বলে আমি এখনও রয়্যালদেরকে এই ব্যাপারে কিছু বলিনি আর আমার মনে হয় তাদের জানিয়েও কোনো লাভ নেই। লিয়ান জিজ্ঞাসা করে আপনি বলতে কি চাইছেন, আপনি কি আমাদের চুপ থাকতে বলছেন। পিএম বলে হ্যাঁ, কারণ এটা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। লিয়ান বলে এভাবে চুপ থাকাটাও তো কোনো সলিউশন নয়। পিএম বলে তাহলে আপনি জনগণের প্রশ্নের কি উত্তর দেবেন, এটাই যে আপনাদের বিয়েটা জাস্ট একটা নাটক। আর কন্ট্রাক্টে যে 3 বছর পরে ডিভোর্সের কথাটা বলা আছে সে ব্যাপারে আপনি কি বলবেন। আপনি কি শিওর হয়ে বলতে পারেন যে আপনি তাকে ডিভোর্স দেবেন না। যা শুনে হিজু আর লিয়ান একে অপরকে দেখে। সিন কাট হয় আর আমরা তেজুকে দেখি এইসব নিউজের ব্যাপারেও সে জেনে গিয়েছিল অ্যান্ড সে তার ওয়াইফকে বলছিল তাই আমি ভাবি সে এত সহজে আমায় কোম্পানিটি দিয়ে দিল কি করে। শয়তানটা আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিল যাতে সে 3 বছর পরে আবারও তার কোম্পানি আমার থেকে নিয়ে নিতে পারে। তার ওয়াইফ বলে তাহলে তাদের মধ্যে যা কিছু হয়েছে সেই সবের কি, প্রিন্সের তার প্রতি এত সহানুভূতিশীল হওয়া সবই কি নাটক ছিল। তেজু রেখে বলে এইসবের আর কি যায় আসে, শুধু মাত্র তার জন্য আমাদের পরিবার আজ বরবাদ হতে বসেছে। তার ওয়াইফ বলে আমার তো হিজুকে নিয়ে চিন্তা হচ্ছে তাই জিজ্ঞাসা করছিলাম। তখনই তেজুর ফোনে কিছু মেসেজ আসে যে কন্ট্রাক্ট লেখার পর রয়্যাল জুডির ওপর থেকে সকলের বিশ্বাস উঠে গেছে। আর খবর সূত্রে জানা গেছে যে তাদের এই বিয়ের পেছনে কোনো বড়সড় উদ্দেশ্য আছে। প্যালেসে যেদিন আগুন লেগেছিল সন্দেহের লিস্টে হিজুর নাম ছিল আর সং হিজুর নামে কেসও ফাইল করা হয়েছিল। তারপর হঠাৎই তাদের বিয়ে করা, আসলে তাদের উদ্দেশ্যটা কি। লিয়ান টিভি অফ করে দেয় আর হিজুকে জিজ্ঞাসা করে তোমার কি ভয় লাগছে। হিজু বলে আমার নিজের জন্য ভয় করছে না, বরং তোমার জন্য ভয় করছে যে এই সবের কারণে তোমার ইমেজ না খারাপ হয়ে যায়। লিয়ান একটু স্যাড হয়ে বলে আমি চাই না আমার স্ট্যাটাসের কারণে তুমি হার্ট হও। তারা একে অপরকে দেখে। পিএম আসে আর বলে মনে হয় আপনাদের এবার প্যালেসে ফিরে যাওয়া দরকার, কারণ রিপোর্টাররা কাল প্যালেসের সামনে আন্দোলন করবে। তাদের মনে হচ্ছে আপনি এই সব কিছু সিংহাসন পাওয়ার লোভে করেছেন। ও প্যালেসে যে আগুন লেগেছিল তার পেছনে আপনারই হাত আছে। নেক্সট সিনে আমরা কুইনকে দেখি। সে কোর্ট লেডিকে জিজ্ঞাসা করছিল তুমি ড্যাডকে পত্র পাঠিয়ে দিয়েছো তো। সে বলে হ্যাঁ। কুইন বলে
ওকে, এবার রয়্যাল ফ্যামিলির সমস্ত রিলেটিভকে ইনভাইট করো আর পত্রে এটা লেখো যে দরবারে আজ একটি মিটিং আছে। আর আমরা দেখি লিয়ান এবং হিজু প্যালেসে ফিরে এসেছিল। চই এবং দহি আসে আর জানায় তাদেরকে এক্ষুনি পরিষদ ভবনে ডাকা হয়েছে। সমস্ত রয়্যাল রিলেটিভরাও এসেছে। তারা রাজ পরিষদে আসে এবং কুইনকে জিজ্ঞাসা করে আমরা কি কিছুক্ষণের জন্য একা কথা বলতে পারি। কুইন রেগে বলে একা কথা বলে কোনো লাভ নেই, এবার যা বলা সকলের সামনে বলুন। আমি আপনার আর কোনো বাহানা শুনতে রাজি নয়। আপনার কি মনে হয় আপনি যা করেছেন তার জন্য আপনাকে মাফ করে দেওয়া হবে? শুধুমাত্র আপনার জন্য পাবলিকের বিশ্বাস রাজ পরিবার থেকে উঠে গেছে। লিয়ান আরও কিছু বলতেই চাইছিল, বাট হিজু তাকে আটকায়। কুইন হিজুর দিকে এগিয়ে আসে আর বলে আমার তো প্রথম থেকেই এই মেয়েটির ওপর সন্দেহ হচ্ছিল, নয়তো তার মতো এক অহংকারী মেয়ে যার রাজ পরিবারের সম্মান ও আদব কায়দার একটু সম্মান করে না, তাকে হঠাৎই প্রিন্স বিয়ে করতে কেন গেল? ওপর থেকে সে এক অবৈধ সন্তান। এইসব শুনে তো লিয়ান রেগে মেগে সেখান থেকে চলে আসে। হিজু তার পেছনে আসে আর বলে তুমি ঠিক আছো? সে বলে হ্যাঁ আমি ঠিক আছি। হিজু বলে মোটেই তুমি ঠিক নেই, নিজের হাত দেখো। অ্যাকচুয়ালি সে রাগের মাথায় নিজের হাত খুব শক্ত করে চেপে ধরে রেখেছিল। হিজু বলে যতই প্রবলেম আসুক আমরা দুজনে মিলেমিশে তা সলভ করব। লিয়ান ইমোশনাল হয়ে তাকে হাগ করে নেয়। নেক্সট মর্নিং আমরা দহিকে দেখি সে দেখে কোম্পানির শেয়ার একদম ডাউনের চলে গেছে, যা দেখে সে ভয় পায়। তখনই চই আসে আর বলে মনে হয় খুব বড় প্রবলেম ফেস করতে হবে আমাদের, কারণ একটি আর্টিকেলে ছাপানো হয়েছে গ্র্যান্ড প্রিন্সেস অজ্ঞান হওয়ার নাটক করেছে। আমরা লিয়ানকে দেখি সে পিএমের সামনে ছিল আর বলছিল আমরা আর ওয়েট করতে পারবো না। পাবলিকরা তো এটাও বলছে আমার ওয়াইফ অজ্ঞান হওয়ার নাটক করছিল, তাই এবার আমি নিজেই আসল সত্যটা সকলের সামনে বলবো। হ্যাঁ আমাদের কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছিল, বাট আমাদের মধ্যে যা হয়েছে তা নাটক নয়। পিএম বলে আই আন্ডারস্ট্যান্ড, বাট তুমি যে সিংহাসনে বসার চেষ্টা করছো না সে বিষয়ে তুমি কি বলবে? লিয়ান বলে সিংহাসনে বসার ইচ্ছা আমার কোনোদিনই ছিল না, আর না আজ আছে। পিএম বলে তা তুমি বলছো, বাট পাবলিক কি তা বিশ্বাস করবে? লিয়ান বলে যদি পাবলিক এমনটা ভাবেও তাতে আপনার কি মন্তব্য? পিএম বলে প্রজারা কখনোই এমন এক রাজাকে চায় না যে প্রজাদের বিশ্বাস নিয়ে খেলা করবে। লিয়ান তাকে দেখে। পিএম বলে তোমাকে এইসব কিছু বন্ধ করতে হবে, আর তার একটাই রাস্তা, নিজের পজিশন থেকে রিজাইন দিয়ে দাও। আর বাইরে পাবলিকরাও আন্দোলন করছিল আর এমনই স্লোগান তুলছিল যে প্রিন্স আর প্রিন্সেসকে তাদের পদ থেকে রিজাইন দিতে হবে। এখানে আমাদেরকে 5 দিন আগে সিন দেখানো হয় যেখানে স্পাইগাল এরা পিএম এর কাছে এসেছিল। আর যেহেতু এই মেয়েটির সন্দেহ নজরে ছিল তাই অনেক আগেই পিএম তার ব্যাপারে ইনভেস্টিগেট করিয়েছিল, কারণ তার সন্দেহ ছিল যে বিষ দেওয়ার কাজে তাকে ব্যবহার করা হয়েছে। আর এখানে এরা অ্যাকসেপ্ট করেই নেয় যে হ্যাঁ তার ভাই খুব অসুস্থ আর যার অপারেশনের জন্য টাকা লাগবে, তাই কারোর কথাতে সে এই কাজটি করেছে। এর থেকে বেশি কিছু সে জানে না। পিএমও এই সব কিছু রেকর্ড করে নেয় আর কুইনের কাছে যায় আর সব কিছু বলে দেয় যে টার্গেট প্রিন্সকে করা হয়েছিল আর ওই মেয়েটিকে এমনটা করতে বলেছিল লর্ড ইনপিয়ং, মানে আপনার ড্যাড। কুইন রেগে তাকে কথা শোনানো শুরু করে যে এক দাসীর কথায় তুমি আমার ড্যাডকে সন্দেহ করছো। পিএম বলে শুধু আপনার ড্যাড নয় বরং আপনাকেও সন্দেহ করা হচ্ছে। কুইন রেগে চিল্লায়। বাইরে থেকে দাসী আওয়াজ দেয় যে প্রিন্স এসেছে কুইনের সাথে দেখা করতে। আর যা শুনে তো কুইন অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল পিএম তাকে সবকিছু বলে দিয়েছে। বাট পিএম কনফার্ম করে যে সে এই ব্যাপারে এখনো কাউকে কিচ্ছু বলেনি, বাট আমি তাকে বলবো কিনা তা ডিপেন্ড করছে আপনার জবাবের ওপর। কুইন বলে আমার সময় লাগবে। পিএম বলে ওকে আজ রাতের সময় আপনার কাছে আছে। আর এটা বলে সে চলে আসে। লিয়ান তার আসার কারণ জিজ্ঞাসা করলে পিএম বলে ইনভেস্টিগেটের কিছু তথ্য যাচাই করার ছিল। লিয়ান ভিতরে আসে আর কুইনকে বলে আমি চাই আমার ওয়াইফের সমস্ত দাসীদের চেঞ্জ করা হোক, কারণ তার সাথে যা হয়েছে তারপর আমার আর কারোর উপর বিশ্বাস হচ্ছে না। এরপর প্যালেসের বাইরে পিএম এর হিজুর সাথে দেখা হয় আর তাকে দেখা মাত্রই পিএম বলে তোমার রেস্ট নেওয়া দরকার ছিল। কোড লেডি জানায় তিনি বোর ফিল করছিলেন। হিজু পিএমকে কথা বলার জন্য সাইডে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে ইনভেস্টিগেট কেমন চলছে, কিছু কি তথ্য পাওয়া গেছে? ডক্টররা কি বললো? পিএম বলে জানা গেছে টার্গেট প্রিন্সকে করা হয়েছিল। পিএম বলে মনে হচ্ছে তুমি প্রিন্সকে নিয়ে একটু বেশি চিন্তা করছো। হিজু হেসে বলে আমার হাজব্যান্ডকে নিয়ে এইটুকু তো চিন্তা করা দরকারই আমার।
যদি আমরা আমাদের আশেপাশের কর্মচারীদের বোকা না বানাতে পারি তাহলে পাবলিককে কি করে বানাবো? সিন কাট হয় আর আমরা কুইনকে দেখি সে তার ড্যাডের কাছে যাচ্ছিল এই ব্যাপারে কনফার্ম হওয়ার জন্য যে সত্যি কি লিয়ানকে মারার প্ল্যান বানিয়েছিলেন তিনি। আর ড্যাডকে সমস্ত প্রমাণ দেখায় আর বলে এইসব কি সত্যি? ইনপিয়ং বলে তুমি এইসব কোথা থেকে পেলে? কুইন বলে আমি যেটা বললাম সেটার অ্যান্সার দিন। ইনপিয়ং কিছু বলে না। কুইন রেগে বলে আপনি কি পাগল হয়ে গিয়েছেন? যদি এই ব্যাপারে পাবলিক জানতে পারে তাহলে তারা আমার আর চাইল্ড কিংয়ের দিকে আঙুল তুলবে। ইনপিয়ং বলে আমাদের প্রিন্সকে রাস্তা থেকে সরাতেই হবে, কারণ সে জানে তার বড় ভাই কি করে মারা গিয়েছিল। যদি তা সে পাবলিককে বলে দেয় তাহলে কুইন চুপ হয়ে যায়। এরপর নাইটে পিএম অপেক্ষা করছিল কুইনের কলের। আর প্যালেসে যখন কুইনের হিজুর সাথে দেখা হয় সে তাকে সাবধান থাকতে বলে সেখান থেকে চলে যায়। আর হঠাৎই এমন কথা শুনে হিজু একটু অবাক হয়। কিছুক্ষণ পর পিএম এর ফোনে কল আসে কুইনের, আর একই সময় হিজু তাকে কল করে যাচ্ছিল, বাট সে কার কল রিসিভ করে তা আমাদেরকে এখানে দেখানো হয় না। নেক্সট ডে পিএম তার ড্যাডের কবরে এসেছিল আর কিছু চিন্তা করছিল। তখনই সেখানে কুইন আসে আর বলে তোমার মনে কি চলছে তা হয়তো আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারছি, চলো একটা ডিল করা যাক, তুমি হিজুকে নিয়ে নাও, বাকিটা আমি দেখে নেব। পিএম বলে আপনি এসব কি বলছেন? কুইন বলে তোমার মনের কথা, তুমি কি ভেবেছো আমি কিছু বুঝতে পারি না? যখনই হিজু লিয়ানের ক্লোজ আসে বা তার কেয়ার করে তুমি কতটা জ্বালাস হও। পিএম চুপ হয়ে যায়, সে কিছু বলতে পারে না কারণ এটা সত্যি যে সে হিজুকে মনে মনে ভালোবাসে। কুইন বলে বুদ্ধিমান তাকেই বলা হয় যে সুযোগের সদ্ব্যবহার করে। তাকে লিয়ান ও হিজুর মধ্যে হওয়া কন্ট্রাক্ট পেপার দিয়ে বলে আমি তোমার কলের অপেক্ষায় থাকবো। এটা বলে সেখান থেকে চলে যায়। পিএম তার ড্যাডের কবরের সামনে বসে আর হাতের মালাটা দেখে কিছু ভাবে, অ্যান্ড ওই মালাটা কবরের ওপরে রেখেই সেখান থেকে চলে যায়। সিন প্রেজেন্টে শিফট হয় আর লিয়ান বলে আচ্ছা যদি আমি এমনটা করি, আমার পজিশন থেকে আমি রিজাইন দিয়ে দিই, তাহলে কি সব ঠিক হয়ে যাবে? পিএম বলে হতে পারে। এই খবর কুইনের কাছেও যায়। কোড লেডি বলে রাজ পরিবারের ওপর পাবলিক আঙুল তুলছে। কুইন বলে হিজুকে ডেকে পাঠাতে। এদিকে হিজু কাজ করছিল। আপনাকে কুইন মাদার ডাকছে। নেক্সট সিনে আমরা তাদেরকে বসে থাকতে দেখি। কুইন বলে প্রিন্সকে নিচে নামিয়ে এবার আপনার কেমন লাগছে? এতদিন সে সম্মানের সাথে জীবনযাপন করছিল, বাট তোমার জন্যই তার আজ এই অবস্থা। এইসব করে কি তুমি কি পেলে? হিজু হেসে বলে মনে হয় আপনি কন্ট্রাক্ট ভালো করে পড়েননি। আমরা দুজন একে অপরের থেকে কিছুই চাইনি। তিনি একটাই কথা বলেছিল 3 বছর সম্মানের সাথে আমার ওয়াইফ হয়ে থেকো। কুইন বলে ওকে যেতে পারো এখন তুমি। সে দেখে বাইরে চলে আসে। এদিকে লিয়ান পিএম এর সাথে কথা বলে বাইরে এলে দহি জানায় মনে হয় আমাদের প্যালেসে ফিরে যাওয়া দরকার। প্যালেসে ইনপিয়ং তার নাতি মানে চাইল্ড কিং এর সাথে দেখা করতে এসেছিল আর তাকে কিছু নিউজ পেপার দেখিয়ে বলে আপনাকে কিছু একটা ডিসিশন নিতে হবে, নয়তো আমাদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। এখন একমাত্র আপনিই পারেন এই প্রবলেম সলভ করতে। আপনি যদি প্রিন্সকে কোনো আদেশ দেন তাহলে সে মানা করতে পারবে না। চাইল্ড কিং চেঁচিয়ে বলে আমি এমনটা কখনোই করব না। ইনপিয়ং বলে আপনাকে পদ থেকে তাকে সরাতেই হবে। একদিক দিয়ে দেখতে গেলে ইনপিয়ং তা নাতিকে ধমক চমক দিচ্ছিল যাতে সে ভয় পেয়ে তার ডিসিশন অ্যাকসেপ্ট করে নেয়, বাট চাইল্ড কিং তার আঙ্কেলকে অনেক বেশি ভালোবাসতো। ইনপিয়ং তাকে আরও বলে যে আপনি কি জানেন আপনার ড্যাডের মৃত্যু কী করে হয়েছিল? কিং কান্নায় ভেঙে পড়ে অ্যান্ড তখনই সেখানে লিয়ান চলে আসে। আর চাইল্ড কিংয়ের চোখ ভরা জল দেখে সে তো ডাইরেক্ট ওই বুড়োটির কলারই ধরে নেয়। ইনপিয়ং বলে এটা তুমি কি করছো? লিয়ান রেগে বলে যদি আর কোনোদিনও কিংয়ের সাথে এমন করার দুঃসাহস করেছো তাহলে আমি তোমায় ছাড়বো না। সে কোড লেডিকে বলে কিংকে এখান থেকে বাইরে নিয়ে যেতে। হিজু আসে আর তাকে শান্ত হতে বলে। এরপর লিয়ান বাইরে আসে। চাইল্ড কিং এখনও কেঁদে যাচ্ছিল আর বলে আঙ্কেল। সিন ফ্ল্যাশব্যাকে শিফট হয় যেখানে আমরা দেখি লিয়ান আর লিওকে খেলতে, আর তারা দুজন যে রুমে বসেছিল তার ঠিক পাশের রুমেই কিং আর কুইন ঝগড়া করছিল, যেখানে কুইন বলে আপনার এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। আর ওই সময় ছোট্ট লিও এইসব কথা শুনেছিল আর তার মমকে ওখান থেকে যেতেও দেখেছিল। প্রেজেন্ট টাইমে চাইল্ড কিং দৌড়ে এসে তার আঙ্কেলকে হাগ করে নেয় আর সে এখনও কান্না করছিল। লিয়ান তাকে সান্ত্বনা দেয় আর বলে যদি পর থেকে কখনো তোমার ভয় করে তাহলে তুমি আমার কাছে চলে আসবে। এরপর তার দুজনকে আমরা রুমে দেখি যেখানে লিয়ান বলে হয়তো তুমি আমার ওই রকম রূপ দেখে অবাক হয়ে গিয়েছিলে। হিজু বলে না, আমিও চাই এমন সিচুয়েশনে তোমার অ্যাকশন নেওয়া দরকার, কারণ ভুল কখনো ঠিক হয়ে যায় না।
আর সে চলে যায়। আমরা দহি ও ম্যানেজার সইকে একসাথে দেখি। দহি জিজ্ঞাসা করে তার কি পছন্দ। ম্যানেজার একটু লজ্জা পেয়েই বলে যে আমার আমার তো ফুল পছন্দ। দহি একটু অবাক হয় আর বলে আমি তোমার ব্যাপারে নয় বরং প্রিন্সের পছন্দের ব্যাপারে জিজ্ঞাসা করছি। ম্যানেজার একটু এম্বারাস হয় আর বলে ও প্রিন্স, ওনার তেমন কিছু পারমানেন্ট জিনিস পছন্দ নয়, উনি ছোটোখাটো জিনিস পছন্দ করেন, যেমন ধরুন পেন্টিং, ব্ল্যাক টি অ্যান্ড ড্রাইভিং। বাট তুমি এ ব্যাপারে কেন জিজ্ঞাসা করছো? দহি বলে জাস্ট এমনি। এদিকে লিয়ান শুয়েছিল বাট তার ঘুম আসছিল না। হিজু তার পাশেই বসেছিল। সে তার ফেস টাচ করে আর লিয়ানের বলা কথা ভাবে যখন লিয়ান বলেছিল আমি চাই না আমার টাটাসের কারণে তুমি হার্ট হও। প্রেজেন্ট টাইমে সে লিয়ানকে দেখছিল আর বলছিল আমিও ভয় পাচ্ছি যে কোথাও আমি তোমাকে ধোকা না দিয়ে ফেলি। নেক্সট ডে হিজুর ভাই কল করে জিজ্ঞাসা করছিল তুমি কি করেছো আবার যে আমাদের কোম্পানির এই হাল হয়েছে। বোর্ড মেম্বাররাও মিটিংয়ের জন্য ডেকেছে। সে কল কাট করে দেয় আর লিয়ান জিজ্ঞাসা করে কি হয়েছে। হিজু বলে তেমন কিছু নয়, ড্যাডের একটু অসুখ করেছে তাই আমি ওনাকে দেখতে যাচ্ছি। আর ম্যানেজার সইকে নিয়ে স্পিডে কার নিয়ে বেরিয়ে পড়ে। সবাই ভাবছিল হয়তো সে তার ড্যাডের সাথে দেখা করতে যাচ্ছে, বাট আমরা দেখি সে তো পিএম এর কাছে এসেছিল। আর আসা মাত্র এসে পিএমকে জিজ্ঞাসা করে তুমি বলো এখন আমি কি করব, কোম্পানি ও রাজতন্ত্র বরবাদ হতে বসেছে, তাই প্লিজ বলো আমি কি করব, তুমি যা বলবে আমি সেটাই করব। পিএম বলে তোমাকে এখন কিছু করতে হবে না, আমি তোমায় জানাবো। হিজু চোখ ভরা পানি নিয়ে বলে আমি আমার জন্য নয় বরং তার জন্য এসেছি। পিএম সন্দেহ নজরে তাকে দেখে আর বলে তার মানে তুমি এইসব আর লোক দেখানো করছো না। হিজু বলে হ্যাঁ আমি সত্যি অ্যাকসেপ্ট করছি যে আমি তাকে ভালোবেসে ফেলেছি। পিএমের খারাপ লাগে কারণ সে যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো ওয়েলসিন কাট হয় আর সেখান থেকে সোজা হিজু আসে তার ড্যাডের সাথে দেখা করতে। আর এখানে আসা মাত্রই সে ড্যাডের সামনে হাঁটু গেড়ে বসে যায় আর বলে আমাকে মাফ করে দিন, আমি আপনাদের সকলকে ধোকা দিয়েছি আর কোম্পানিকেও, বাট এখন আমি সব কিছু ঠিক করতে চাই, তাই প্লিজ আমায় হেল্প করুন কারণ আমি জানি না এইসব কী করে ঠিক করব। আর সে কান্নায় ভেঙে পড়ে। ফ্যামিলিরা তো তাকে এই অবস্থায় দেখে অনেক বেশি অবাক হয়ে যায় কারণ সত্যি তারা এর আগে কখনোই হিজুকে এমন অবস্থায় দেখেনি। ড্যাড বলে তুমি নিজেকে বিজনেস ওম্যান বলে পরিচয় দাও আর এমনভাবে কান্না করছো যা সত্যিই তোমায় মানায় না। আর তুমি কাকে বাঁচানোর কথা বলছো, নিজেকে না তাকে? হিজু চুপ থাকে, কিছু বলে না। সিন কাট হয় লিয়ানকে দেখি। দহি তার জন্য ব্ল্যাক টি এনেছিল যা তাকে দিয়ে বলে আমি ম্যানেজার শোয়ের কাছ থেকে জানতে পেরেছি আপনার ব্ল্যাক টি ভালো লাগে, আপনার কয়েকদিন রেস্ট করা দরকার। লিয়ান বলে কেন? দহি বলে কারণ পিএম কার্যালয়ে অনুরোধ করেছে আপনার পজিশন থেকে রিজাইন দিয়ে দেন। তখনই তার কাছে হিজুর মেসেজ আসে আর সে দইকে বলে এইসব যেন আমার ওয়াইফকে না বলা হয় আর রুমে এসে হিজুর আসার অপেক্ষা করে। হিজু যখন রুমে আসে সে লিয়ানকে দেখে সোজা গিয়ে তাকে হাক করে নেয়। লিয়ানও তাকে জড়িয়ে ধরে আর বলে কি হলো, তোমার কি কিছু হয়েছে? হিজু বলে না, চলো আমরা ডিভোর্স নিয়ে নেই। আর হঠাৎই এমন কথা শুনে লিয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখানে এই এপিসোডই শেষ হয়। বন্ধুরা যদি আপনাদের আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।